নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের কাছে নিয়ে এসেছি। এর আগে অলরেডি 21টা ক্লাস করানো হয়েছে, আজকে 22তম দিন। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পূর্বে কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল? কমিউনাল অ্যাওয়ার্ড, সাইমন কমিশন, অসহযোগ আন্দোলন নাকি রোল অ্যাক্ট আইন? তো দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পূর্বে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে রোল অ্যাক্ট আইন। তার কারণটা কি দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তোমার 13 এপ্রিল 1919। ঠিক আছে, 13 এপ্রিল 1919। এবং এই 1919 সালেই এসছিল কি রোল অ্যাক্ট আইন, যেটাকে আমরা কি নামে পরিচিত, কালা কানুন নামে পরিচিত। ঠিক আছে, কালা কানুন। কারণটা কি, এই নিয়ম অনুসারে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে সন্দেহের বশে কিন্তু অ্যারেস্ট করা সম্ভব। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই আইনটা আসার পর কি হয়েছিল, অনেকেই অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ মাঠ আছে সেখানে সবাই একসাথে জড়ো হয়ে এই আইনের প্রতিবাদ করছিল এবং সেখানে মাইকেল ও ডায়ার গুলি চালায় এবং গণহত্যা করে। যে দিনটা করেছিল সেটা হচ্ছে 13 এপ্রিল 1919 এবং সেই দিনটি আমরা কি নামে পরিচিত, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এরপর দেখো কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড কি, উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের যে পৃথক নির্বাচনী ব্যবস্থা তাকে বলা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। এটা 1932 সালে এসেছিল। ঠিক আছে, কে দিয়েছিল, তৎকালীন ব্রিটিশ পিএম রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, সাইমন কমিশন। দেখো, সাইমন কমিশনের গঠন করা হয়েছিল 1927 সালে। 1927 সালে এটির গঠন করা হয়। কি জন্য করা হয়েছিল, 1919 সালের যে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট আছে সেই অ্যাক্টের পর্যালোচনা করার জন্য। এবং এই সাইমন কমিশন ভারতে এসেছিল কবে, 1928 সালে। 1928 সালে। এবং এটিকে মানে ব্যান করা বা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল। কারণ কি, এই সাইমন কমিশনে কোনো রকম ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, এরপর দেখো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল, অসহযোগ আন্দোলন 1920 সালে। এই ডেটগুলো একটু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি। ঠিক আছে, অশোক যে লিপিতে তার বিভিন্ন ধরনের যে রক এডিক্টগুলো বা অভিলেখগুলো লিখে দিয়ে গেছেন সেগুলোর যে পাঠোদ্ধার মানে সেটাকে কে পড়েছেন। ঠিক আছে, আলেকজান্ডার কানিংহাম, জেমস প্রিন্সেপ নাকি ম্যাক্স মুলার নাকি মার্টিমার হুইলার? তো মনে রাখবে, অশোকের যে লিপি এবং ব্রাহ্মী লিপি এই দুটিরই পাঠোদ্ধার করেছেন কে, জেমস প্রিন্সেপ। কে, জেমস প্রিন্সেপ, এটা হচ্ছে অ্যান্সার। এবং আলেকজান্ডার কানিংহাম হচ্ছে কে, আলেকজান্ডার কানিংহাম হচ্ছে তোমার আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট। ঠিক আছে, বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম যে হেড কে ছিলেন, আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, এরপর দেখো কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপনা করেন? কিসের পুলিশ প্রশাসনের? কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়েলেসলি নাকি বেন্টিং? তো মনে রাখবে, ভারতে যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা সেটা করেছিলেন কে, কর্নওয়ালিস। কত সালে দেখো, 1786 থেকে 1793 পর্যন্ত ছিল কার, কর্নওয়ালিসের সময়কাল। 1786 থেকে 93। এবং কর্নওয়ালিসকেই বলা হয় ভারতীয় সিভিল সেবার জনক। কি বলা হয়, ভারতীয় সিভিল সেবার জনক, সেবার জনক। ঠিক আছে, তাকে বলা হয় ভারতীয় সিভিল সেনার জনক। এবং তিনি 1793 খ্রিস্টাব্দে, 1793 কী করেছিল, যে স্থায়ী বন্দোবস্ত তার প্রচলন করেছিলেন। ঠিক আছে, স্থায়ী বন্দোবস্তের প্রচলন করেছিলেন, স্থায়ী বন্দোবস্তের প্রচলন করেছিলেন। এরপর চলে এসো ডালহৌসি। দেখো, ডালহৌসি সম্বন্ধে কয়েকটি তথ্য তোমাদের যেটা জেনে রাখা প্রয়োজন, যে ডক্টরাইন অফ লেপ্সি, ডক্টরাইন অফ লেপ্সি কে প্রচলন করেছিল, ডালহৌসি। ঠিক আছে, এটা হচ্ছে হড়প নীতি। তার মানে কি, বিভিন্ন ধরনের যে তৎকালীন যে রাজ্যগুলো ছিল সেগুলোকে বিভিন্ন ধরনের কারণ দেখি, কোনো জায়গায় হয়তো নিজস্ব কোনো পুত্র সন্তান নেই রাজার, তার কারণে, বা কোনো জায়গায় হয়তো কোনো উচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে তার কারণে সে রাজ্যগুলোকে হড়পে নিচ্ছিল, সেটাকে বলা হচ্ছে ডক্টরাইন অফ লেপ্সি।
এবং এই ডালহৌসির সময়কালটা যদি তোমরা জানতে চাও সেটা হচ্ছে তোমার 1848 থেকে 56। এবং ডালহৌসিকেই ভারতীয় রেলওয়ে ব্যবস্থা, ঠিক আছে, ভারতীয় রেলওয়ে ব্যবস্থার জনক কাকে বলা হয়? ডালহৌসিকে বলা হয়। এবং তার সময়কালে 1853 সালে, ঠিক আছে, 1853 সালে কি হয়েছিল? ভারতে প্রথমবার রেল চলেছিল বোম্বে টু থানে 34 কিলোমিটার, ঠিক আছে। এবং আধুনিক ভারতের নির্মাতাও বলা হয় ডালহৌসিকে। এরপর দেখো বেন্টিং। বেন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা নাম, কারণ কি বেন্টিং হচ্ছে তোমার ভারতের তথা বাংলার লাস্ট গভর্নর জেনারেল। সময়টা হচ্ছে 1828 থেকে 33 পর্যন্ত। এবং ইনি কে ছিলেন? লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বা বাংলার লাস্ট গভর্নর জেনারেল, ঠিক আছে, এটা একটু মনে রাখবে তোমরা। এবং তার সময়কালেই 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় তিনি কি করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন কার সহায়তায়? রাজা রামমোহন রায়ের সহায়তায়, ঠিক আছে। এরপর দেখো ভারতীয় সংবিধানের 50 নম্বর আর্টিকেলটি কোন বিষয়ের সাথে যুক্ত? দেখো এই যে 50 নম্বর আর্টিকেল, এটা আমরা কোথায় পাই? ভাগ 4-এ পাই, ডিপিএসপি, ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখান থেকে পাই। তো বিচারবর্গকে কার্যনির্বাহী থেকে আলাদা করা, নাকি নাগরিকদের জন্য সম নিয়মাবলী, নাকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বা সমবিচার ও বিনামূল্যে আইনি সহায়তা? তো দেখো আর্টিকেল 50 ভাগ 4-এর আর্টিকেল 50-এ কী বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে বিচারবর্গকে কার্যনির্বাহী, ঠিক আছে, জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে। কিসের কাজ? আর্টিকেল 50-এ বলা হয়েছে। নাগরিকদের জন্য সম নিয়মাবলী, ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, সম নিয়মাবলী, ইউনিফর্ম সিভিল কোড, সেটা কি কোথায় বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 44, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আন্তর্জাতিক শান্তি, আর্টিকেল নাম্বার 51, আর্টিকেল নাম্বার 51-এ কী বলা হয়েছে? আন্তর্জাতিক শান্তি। এবং বিনামূল্যে আইনি সহায়তা, আর্টিকেল নাম্বার 39, আর্টিকেল নাম্বার 39, এখানে কি বলা হয়েছে? বিনামূল্যে যে আইনি সহায়তা তার কথা বলা হয়েছে। এরপর দেখো বার নিম্নের কোনটির একক? বল, গতিবেগ, নাকি চাপ? তো দেখো বার হচ্ছে চাপের একক, ঠিক আছে, চাপের একক হচ্ছে বার। চাপের আরও একটি একক আছে, সেটা হচ্ছে পাস্কাল। কি বলা হয়? পাস্কাল। বলের একক কি? বলের একক দেখো সিজিএস পদ্ধতিতে একটা, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। বলের সিজিএস পদ্ধতিতে হচ্ছে তোমার ডাইন, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, নিউটন, ঠিক আছে। এবং গতিবেগ, গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগের একক। এরপর দেখো যে চারা গাছ লবণাক্ত জলে উৎপন্ন হয় তাকে কি বলে? কোথায়? লবণাক্ত জলে। হ্যালোফাইট, মেসোফাইট, থ্যালোফাইটস, নাকি হাইড্রোফাইটস? তো দেখো লবণাক্ত জলে যে সমস্ত চারা গাছ উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে হ্যালোফাইট। কি বলা হয়? হ্যালোফাইট বলা হয় যেসব চারা গাছ লবণাক্ত জলে উৎপন্ন হয়। এই হ্যালোফাইট কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে সুন্দরবন ডেল্টা আছে সেখানে কিন্তু হ্যালোফাইট বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মেসোফাইট কাকে বলে? যে ধরনের উদ্ভিদ স্বাভাবিকভাবে, আমরা যেমন আম গাছ দেখতে পাই, জাম গাছ দেখতে পাই, ঠিক আছে, সেই ধরনের যে গাছগুলো যেগুলো স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তাদেরকে বলা হচ্ছে মেসোফাইট। আর একটা হচ্ছে তোমার হাইড্রোফাইট। হাইড্রোফাইট কাকে বলে? যারা জলের মধ্যেই বেড়ে ওঠে, ঠিক আছে, জলের মধ্যে বেড়ে ওঠে তাদের মধ্যে বলা হচ্ছে হাইড্রোফাইট। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে জল, তো জলের মধ্যে যেসব চারা গাছ বৃদ্ধি পায় তাদেরকে বলা হচ্ছে হাইড্রোফাইট। আর থ্যালোফাইটস কোনগুলো? থ্যালোফাইট হচ্ছে তোমার ছত্রাক, লাইকেন, শৈবাল, এদেরকে বলা হচ্ছে থ্যালোফাইট। কাদেরকে? ছত্রাক, শৈবাল, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার থ্যালোফাইট। এরপর দেখো কে ম্যাকমিলান কি আবিষ্কার করেন? কে ম্যাকমিলান কি আবিষ্কার করেন? বাইসাইকেল, সেন্টিগ্রেড স্কেল, আধুনিক মুদ্রণ প্রযুক্তি, নাকি ব্যারোমিটার? তো দেখো কে ম্যাকমিলান, ঠিক আছে, কে ম্যাকমিলান তিনি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে তোমার বাইসাইকেল। কে আবিষ্কার করেছেন? বাইসাইকেল। কে ম্যাকমিলান বাইসাইকেল আবিষ্কার করেন। সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন? সেলসিয়াস। কি করেছিলেন? সেলসিয়াস।
সেলসিয়াস। ঠিক আছে। আধুনিক মুদ্রণ প্রযুক্তি গুটেনবার্গ। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, আর ব্যারোমিটার করেছিলেন কে? ব্যারোমিটার করেছিলেন টরিসেলি, বিজ্ঞানী টরিসেলি। তিনি কি করেছিলেন? ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ভাগীরথী ও অলকনন্দা নদীর সঙ্গম স্থল কি নামে পরিচিত? তো দেখো আমাদের যে গঙ্গা নদীর উৎপত্তি তোমরা যদি দেখো, সেটা কিন্তু কোনো একটা জায়গার থেকে একা সৃষ্টি হয়নি। গঙ্গা নদীর উৎপত্তিতে বেশ কয়েকটি নদীর প্রভাব রয়েছে। ঠিক আছে। তো ভাগীরথী নদী এবং অলকনন্দা নদী যেখানে মিশেছে, ভাগীরথী এবং অলকনন্দা, ভাগীরথী এবং অলকনন্দা মিশেছে তোমার দেবপ্রয়াগে। ঠিক আছে। এদিক দিকে গোমুখ গুহা থেকে এসছে ভাগীরথী, এবং এই যে অলকনন্দা মিশে যাওয়ার পরে যে জায়গাটায় মিশেছে তাকে বলা হচ্ছে তোমার দেবপ্রয়াগ, এবং তারপরেই কিন্তু এই নদীটা গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে। তো দেবপ্রয়াগে হচ্ছে কি ভাগীরথী এবং অলকনন্দা মিশেছে। ঠিক সেরকমভাবেই দেখো আরও কয়েকটি নদী, যেমন অলকনন্দা এবং ধলিগঙ্গা। ঠিক আছে। অলকনন্দা এবং ধলিগঙ্গা এই দুটো যেখানে মিশেছে তাকে কি বলা হয়? দেখো টোটাল 5টা প্রয়াগ আছে। ঠিক আছে। 5টা প্রয়াগ খুব গুরুত্বপূর্ণ। অলকনন্দা এবং ধলিগঙ্গা এটা মিশেছে তোমার বিষ্ণু প্রয়াগে। কোথায় মিশেছে? বিষ্ণু প্রয়াগ। ঠিক আছে, বিষ্ণু প্রয়াগে মিশেছে। ঠিক সেরকম অলকনন্দার সাথে আরও একটি নদী মিশেছে, সেটাকে বলা হচ্ছে নন্দাকিনী। এই নদীটা কোথায় মিশেছে? অলকনন্দা এবং নন্দাকিনী নন্দপ্রয়াগে মিশেছে। নন্দপ্রয়াগ। ঠিক আছে, নন্দপ্রয়াগে মিশেছে। এরপর দেখো অলকনন্দার সাথে পিণ্ডারি কোথায় মিশেছে? কর্ণপ্রয়াগ। যদি গঙ্গা নদীর উৎপত্তি সম্বন্ধে তোমরা জানতে চাও, আমার একটা অলরেডি আলাদাভাবে ক্লাস করানো আছে, সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে। তো অলকনন্দা এবং পিণ্ডারি মিশে হয়েছে কর্ণপ্রয়াগে মিশেছে। ঠিক আছে। অলকনন্দার সাথে মন্দাকিনী। ঠিক আছে, মন্দাকিনী যেখানে মিশেছে তাকে বলা হয় তোমার রুদ্রপ্রয়াগ। কি বলা হয়? রুদ্রপ্রয়াগ। এবং অলকনন্দার সাথে ভাগীরথী যেখানে মিশেছে সেটাকে বলা হচ্ছে তোমার দেবপ্রয়াগ। ঠিক আছে। তো এই যে 5টা প্রয়াগ, এই 5টা প্রয়াগই খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া তবলা, বাঁশি, সন্তুর নাকি সরোদ? তো মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি যুক্ত হচ্ছেন বাঁশির সাথে। ঠিক আছে। এই ক্লাসটা তোমাদেরকে অনেকবার করিয়েছি, তোমরা আরও একবার দেখে নিও যাদের মনে থাকছে না। ঠিক আছে। তো সরোদ বাদক কে কে আছেন দেখো, সরোদ হচ্ছে আমজাদ আলী, নামটা খুব গুরুত্বপূর্ণ, আমজাদ আলী। ঠিক আছে। সন্তুর বাদক কে কে আছেন? তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। এবং তবলা বাদক কে আছেন? জাকির হোসেন। ঠিক আছে। এই কয়েকটা নাম যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কিন্তু খুবই সমস্যা। এবং আজকের শেষ প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত কোন খেলার সাথে টি শব্দটি যুক্ত? ঠিক আছে, কোন খেলার সাথে টি শব্দটি যুক্ত? টি একটা হচ্ছে শব্দ বা একটা বাক্য যেটা খেলার সাথে যুক্ত, যেমন হচ্ছে পোলো, টেনিস, বিলিয়ার্ডস নাকি গলফ। তো মনে রাখবে টি শব্দটি যুক্ত হচ্ছে গলফ খেলার সাথে। ঠিক আছে। এরপর তোমাদের কাছে একটা প্রশ্ন আমি দিচ্ছি, যদি তোমরা আমার ক্লাসটা দেখছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে, যে কোন মুসলিম শাসক পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন? কোন মুসলিম শাসক পোলো খেলতে গিয়ে মারা গিয়েছেন? এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে। তাহলে আমি বুঝবো তোমরা ক্লাসটা দেখছো, এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আনার আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় 10টা তোমাদের সাথে আলোচনা করেছি। মনে রাখবে এই 10টা করে করে আজকে প্রায় আমরা 300টা প্লাস কোশ্চেন কিন্তু অলরেডি করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, পরীক্ষার আগে খুব কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। বাই।